ঘড়িতে সময় ভোর 4:30। আজ আমাদের ডুয়ার্সের শেষ দিন, আর এই শেষ দিনে কোথায় কোথায় যাব, কি কি করব, সবটাই শেয়ার করছি। গুড মর্নিং। এই যে আঙ্কেলটাকে বলো, এই যে আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে হাতি দেখতে। চলো ওঠো গাড়ি। বাবা তাকাও। হ্যালো বন্ধুরা, আমরা জঙ্গল সাফারিতে চললাম। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। একদম সঠিক সময় মতো আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদেরকে নিয়ে চলে এসেছেন জঙ্গল সাফারিতে নিয়ে যাবেন বলে। আর সকাল সকাল এক কাপ চা খেয়ে ঘুমটা কাটাচ্ছি। সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এইখানে সমস্ত ফর্মালিটিস করার পর আমরা এখন ঢুকলাম ঘন জঙ্গলে। জঙ্গলের জীবন, জঙ্গলের পরিবেশ, জঙ্গলের প্রকৃতি সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। গরুমারা, এই গরুমারা জঙ্গলে 6টা পয়েন্ট আছে। 6টার মধ্যে 5টা হলো ওয়াইল্ড লাইফের ওয়াস্টার, ওটা পুরোটা আলাদা পয়েন্ট। আর এটা হলো ফজলেন্ডের জঙ্গল সাফারি, এটা পুরোটা আলাদা পয়েন্ট। এটাকে লাটাগুড়িদের জন্য অনেকে লাটাগুড়ি জঙ্গলও বলে। তো আমরা যেরকম এই এলাকা ঢুকলাম, এটাকে বাফার জোন বলানো হয়, মানে প্লান্টেশন এরিয়া। এটার মধ্যে গাছ কাটানো হবে, গাছ লাগানো হবে। এরপরেই আমাদের দুটো বনবস্তি পড়ে, সেটা বাইরে হবো। হওয়ার পরে গরুমারা ন্যাশনাল পার্ক বলে যে এটাকে ঘোষণা করা হয়েছে, মানে যেটাকে রিজার্ভ ফরেস্ট বলে, সেইটা ঢুকবো। সেখানে কোনো গাছ কাটা হবে না, কোনো গাছ লাগাও হবে না। তারপরে পড়বে কোর এরিয়া। কোর এরিয়া বলতে কোনো রকমের সাফারি হবে না। ওই এলাকাটা শুধু জন্তুদের জন্য রাখা আছে। এবার জন্তুরা তো আর বুঝতে পারে না কোনটা কোর আর কোনটা বাফার। এবার ওদের মধ্যে ওরা খাচ্ছে যাচ্ছে, ঘুরতেছে। এবার ঘুরতে ঘুরতে রাস্তার কাছে এসে তাহলে আমরা পাচ্ছি, নাহলে পাচ্ছি না। তাতে অনেক সময় তারাও খেতে হয়, আবার অনেক সময় কোনো কিছু পাওয়া যায় না, শুধু জঙ্গল দিকে চলে আসতে হয়। তো আপনাদের একটা ভাবতে হবে, আপনার 3 থেকে 2 ঘন্টার জন্য আলাদা হয়ে গেলেন। মানুষ বলেন, কলকাতা বলেন, রাজশাহী বলেন, পুরোটা আলাদা হয়ে গেলে। এই যে নেচারের একটা অক্সিজেন পাচ্ছেন, এটা পুরোটা আলাদা। তো 1.5 থেকে 2 ঘন্টা নেচারটাকে অনুভব করতে হবে। এবার জন্তু বলে এটা বোনাস মনে করবে। আর শাল সেগুন দিয়েই গরুমারা বিখ্যাত। তারপরে অনেক রকমের কাজ আছে, শাল সেগুনটা দিয়েছে। এবার দাঁড়িয়ে যান, দুপাশটা আপনারাও দেখবেন, আমরাও দেখতেছি। এখন দেখাটা আপনাদের কপাল, বোনাস মনে করবেন। আমাদের গাইড দাদার কথাগুলো একটু মন দিয়ে শুনলেই বোঝা যাবে সবটাই কিন্তু লাকের ব্যাপার। এই জঙ্গল আমাদের নয়, তাই যাদের জায়গাতে আমরা এসেছি তারা যদি দেখা দেয় তবে আমাদের বিশাল সৌভাগ্য। এই যে জলের মতো জায়গাটা দেখালাম, এটাকে বলা হয় ঘোলা। এটা প্রাকৃতিক উপায়েই তৈরি হয়। পশু পাখিরা নাকি তাদের জল তেষ্টা পেলে এখান থেকে জল খেতে আসে। আর চারিদিকটা দেখেছো? ঢুকেই সঙ্গে সঙ্গে একটা ময়ূরকে দেখতে পেলাম। নিজের মনের মতো এদিক ওদিক তিনি ঘুরছেন। বুঝতে পারেনি যে আমরা দাঁড়িয়ে তাকে দেখছি, তাই একটুখানি দেখা দিলেন। আরও একটু এগোতে আরও একটা ময়ূর। সত্যি কথা বলতে সকাল সকাল এত কাছ থেকে ময়ূর দেখব ভাবতেই পারিনি। আমার থেকেও বেশি খুশি হচ্ছিল ছোট্ট ছানাগুলো। ওরা তো কখনো এভাবে দেখেনি। ওই দেখো, রাস্তার মাঝখানে আরও একজন দাঁড়িয়ে আছে। যেই না আমাদের গাড়িটা আসলো অমনি পালিয়ে যাচ্ছে। আসলে ওদেরও তো প্রাণ ভয় রয়েছে। কিন্তু এই যে ময়ূরের রংটা, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত সুন্দর পেখম। এবার যে দৃশ্যটা দেখাবো সেটা দেখার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ময়ূর পেখম তুলে নাচছে, আর ওনার দুপাশে দুটো ময়ূরই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নৃত্য উপভোগ করছে। আমরাও দূর থেকে দাঁড়িয়েছিলাম, আর মনের মাঝে ওই গানটাই বাজছিল খালি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই যে ঘিরি ঘিরি পায়ে ময়ূরের নাচ, সেটা কিন্তু আমরা ছবিতেই দেখেছি অথবা ভিডিওতে। চোখের সামনে এভাবে দেখবো? ওই দেখো, গাছে আরও একটা ময়ূর বসে আছে। মাঝে মাঝে ভাবছিলাম হাতি, বাঘ, সিংহ কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু ময়ূর। এটা বোধ হয় ময়ূরেরই জঙ্গল। গোটা ডুয়ার্স সফরে এই জায়গাটা ছিল আমাদের সব থেকে আনন্দদায়ক একটা মুহূর্ত। এই যে বনের মাঝখানে এত অক্সিজেন, চারিদিকে কোনো কারোর কোলাহল নেই, শুধুই আমরা। আর একটা অদ্ভুত সুন্দর গন্ধে বুঁদ হয়ে যাচ্ছিলাম। কিছুতে এই গন্ধটা চারিদিক থেকে যেন যাচ্ছিল না, মনের সাথে শরীরের সাথে মিশে যাচ্ছিল। কি যে অদ্ভুত অভিজ্ঞতা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে একটা বিশাল গাছ পুরো বনের রাস্তা জুড়ে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ফেরার সময় একে প্রদক্ষিণ করেই ফিরতে হচ্ছিল। ওই দেখো, ময়ূর যে এত উঁচুতে উঠতে পারে সেটা আমি জানতামই না। এদিকে বাচ্চাগুলো হাতি দেখবো করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু হাতির হয়তো আজকে মুড নেই, তাই আমাদেরকে দেখা দিল না। আমরা ফিরে আসলাম।
ফিরে এসে তারপর রেডি হয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকে আমরা যাব লাভা আর রিসর্টে। তাই রিসর্টে ফিরে আগে স্নান সেরে জামা কাপড়টা বদলে নিলাম একেবারে রেডি হব বলে। আর চা দিয়ে দিয়েছে সকাল সকাল, তবে আজকে চাটা আর ঘরে বসে খাইনি, ভাবলাম একটু ছাদে বসে প্রকৃতি উপভোগ করতে করতে চাটা খাই। সত্যি কথা বলতে আমাদের জীবনে এই মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে, যখন আমরা কোনো রকম চিন্তাভাবনা ছাড়া নিজের সঙ্গে নিজে সময় কাটাই, সময়টা উপভোগ করি। আর আজকেও সেরকমই একটা দিন ছিল। এদিকে চা খেয়ে রুমে এসে দেখছি দুই বন্ধু গল্প করছে, আর আমাদের এই মিঠুনদা সুন্দর করে বাচ্চাদের জন্য ম্যাগি বানাচ্ছে। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, আমাদের টিফিন দেবে, তবে তার আগে ওদেরকে একটু খাইয়ে নেওয়া যাক। এদিকে দেখো সকাল সকাল হাজির হয়ে গেছে রুমে আমাদের টিফিন। আর আজকে ব্রেকফাস্টে কি ছিল জানো? সুন্দর করে কড়াইশুঁটি দিয়ে একটা আলুর তরকারি আর এরকম চারকোনা পরোটা। প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু অনেক সকালে সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই পেট পুজোটা সেরে নিলাম। এবার আমরা বেরোবো, অনেকটা দূরের পথ। আজকে আমরা পাহাড়ে উঠবো, আর ভেবেছিলাম একটু তো ঠান্ডা হবেই। সবার কাছ থেকে যখন জিজ্ঞেস করলাম তারাও বলল যে হ্যাঁ আজকে ঠান্ডা পাবেন। আর এদিকে চিনি দেখো মাথায় কতগুলো ক্লিপ দিয়েছে, ওর চুলটা কিন্তু আমিই বেঁধে দিয়েছিলাম। আর আমাদের হিরো সকাল সকাল সেজে গুজে একদম ঘুরতে যাওয়ার জন্য রেডি। তারপর গাড়ি ছাড়লো। আর আজকে তো মনটা একটু বেশিই খুশি, কারণ আজকে যেহেতু পাহাড়ে যাব, আর পাহাড়ি রাস্তা মানেই তো চড়াই উতরাই অলরেডি শুরু হয়ে গেছে। ডুয়ার্সে যে এত চা বাগান আছে সেটা না আসলে জানতেই পারতাম না। অনেকটা পথ অতিক্রান্ত করে অবশেষে এই সুন্দর পাহাড়ের দেখা পেলাম। এবার পুরো রাস্তাটাই কিন্তু এই পাহাড়ের সঙ্গে সঙ্গেই আমরা যাব। পাহাড়ের পাশ দিয়ে এরকম রাস্তা, আর তার পাশে এরকম দৃশ্য। প্রথম স্টে আমাদের এখানে ছিল, আর এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্বিয়ক নামক একটি জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট, তাই গাড়িটা সেখানে থামলো। চিনি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, ওকে তাই আর ডাকা হয়নি। আমরা একটু কিছুক্ষণ এখানে থাকলাম, চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করলাম, আবার উঠে পড়লাম গাড়িতে। আর পরিবেশটা দেখেছো কি সুন্দর। গাড়ি করে সোজা চলে আসলাম একটা অফবিট জায়গায়। এই জায়গাটার নাম কিন্তু পেপার খেতি। ডুয়ার্সের এদিক ওদিক আর কিছু থাকুক না থাকুক, এরকম পাহাড়, আর পাহাড় থেকে তৈরি হওয়া বরফ গলা জলে সৃষ্ট নদী, ঝর্ণা থেকে তৈরি নদী, বরফের থেকে তৈরি নদী। আর এই যে নদীগুলো এখন সামান্য জল, বর্ষাকালে কিন্তু এর সৌন্দর্য মারাত্মক। যদিও বা তখন এখানে আসতে পারতাম না, কারণ সেটা একদমই তখন অ্যালাউ করা হয় না। আর এই যে ঝর্ণাগুলো দেখছো, দেখে মনে হচ্ছে ভীষণ কম জল, ভীষণই সুন্দর, কিন্তু ভয়ানকও। কিন্তু একটুখানি পা পিছলালেই বড় রকমের বিপদ হওয়ার বিশাল সম্ভাবনা। এদিকে এই ঠান্ডা কনকনে জলে পা ডুবিয়ে সবাই মিলে বসে আছি। দু একটা মাছ এসে মাঝে মাঝে পায়ে ঠক্কর দিচ্ছে। আহা, আলাদাই অনুভূতি। আর ওই যে পেছন দিয়ে দেখো মিঠুনদা দৌড়ে দৌড়ে কোথায় না কোথায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সে গিয়ে এক একটা জায়গা আবিষ্কার করছে, আর আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। এবার এসে বলছে ওই যে জায়গাটা যেখান থেকে একটা ঝর্ণা নেমে আসছে, তোরা ওখানে যা, তোদেরকে ছবি তুলে দিচ্ছি। যাবো তো বললাম, কিন্তু কি যে সাংঘাতিক, একা দাঁড়ালে শিওর পড়ে যেতাম। দুজনে যে খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম। বেরোনোর সময় আরেক কাণ্ড। বন্ধ করে দেবো। আর একটু হলেই কিন্তু সুনামদি ওইখানে ফসকে যাচ্ছিল। যাই হোক, বিপদ থেকে মুক্তি পেয়ে ওপরে এসে বাচ্চাদের জন্য এক প্লেট মোমো অর্ডার করলাম। ওদের হয়তো খিদে পেয়েছে, আর পাহাড়ে তো মোমোর অভাব নেই, তাই ওদেরও আনন্দের অভাব নেই। একটুখানি মোমো খাইয়ে আবার গাড়ি চললো আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এখন যাচ্ছি লাভাতে। যতই আমরা ওপরে উঠছি ততই যেন মেঘগুলো নিচে নেমে আসছে। আর এই সেই সৌন্দর্য, পাইন গাছের সারি, পাইনের জঙ্গল, পাইনের বন, যা দেখতেই কিন্তু আমরা এসেছিলাম লাভাতে। আর লাভার একটা বিশেষ সৌন্দর্য হলো এই পাইন ফরেস্ট। এখানে আমি যাব। দার্জিলিংয়ে লামাহাটাতে পাইন ফরেস্ট ছিল, কিন্তু গত বছর আমরা লামাহাটাটা স্কিপ করেছিলাম, সোজা সিকিম চলে গিয়েছিলাম। তাই পাইন ফরেস্ট আমি কিন্তু আমার জীবনে প্রথমবার দেখব। 20 টাকা করে টিকিট কেটে আমরা উঠবো সোজা ওপরে। কিন্তু এই যে ওপরে ওঠার কষ্ট, সেটা যতক্ষণ না উঠেছিলাম বুঝতে পারিনি। সাংঘাতিক হাঁপিয়ে গেছিলাম। এখন ভিডিও এডিট করতে করতে আবারও মনে হচ্ছে যে আমি এখনও মনে হয় হাঁপাচ্ছি।
খুব কষ্ট করে উঠেছি, এদিক ওদিক ঢাল, একটু পড়লেই সোজা নিচে। এই দুজনের ফিটনেস দেখেছো? আমাদের থেকে অনেক বেশি। ওই যে বললাম, আমাদের ড্রাইভার দাদা সারাক্ষণ আমার ছানার হাত ধরে তাকে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে। আমার খাটনি কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। আর এই দেখো, গাছের মধ্যে কে নাকি B+S লিখে রেখেছে, সেটা আবার ডেকে নিয়ে বাপি আমাকে দেখাচ্ছিল। আমি বললাম, বাহ, আমাদের আর লিখতে হলো না, আমাদের নাম আগে থেকেই কেউ যেন খোদাই করে দিয়ে গেছে। এই দেখো, সেই পাইনের জঙ্গল, মেঘগুলো পুরো চারিদিকে এদিক ওদিক ছুঁয়ে আছে, কুয়াশায় ঘেরা। কি যে সাংঘাতিক ভালো লাগছিল, তোমাদের বোঝাতে পারবো না। এই যে গাড়ি করে যাচ্ছি, দেখছো কিরম মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। লাভা থেকে আরও কিছুটা রাস্তা পার করে আমরা চলে আসলাম রিসপে। কিন্তু আজকে যেহেতু ওয়েদার একদমই ক্লিয়ার নয়, তাই এখান থেকে কোনো রকম ভিউ আমরা দেখতে পেলাম না। কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে পুরো সিকিম আর কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়। ব্যাড লাক আর কি। যাই হোক, সে না হয় নাই দেখলাম, কিন্তু এই যে চারপাশের সৌন্দর্য, এটা তো মন ভরে উপভোগ করলাম। এখানে লেখা রয়েছে আই লাভ রিসপ, এটাই এখানকার ভিউ পয়েন্ট। তারপর এখানে এসে দেখছি বাবা আর ছেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। আমি ভাবলাম আমিও একটু গিয়ে দেখি। আর নতুন করে দেখার নেই, পাহাড় মানেই তো সুন্দর, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। চোখ ভরে মন ভরে শুধুই দেখে যাওয়া, আর কোনো কাজ নেই। তারপর বসলাম একটু চা খেতে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর আমরা না সেরকম মোটা জামা কাপড় নিয়ে আসিনি। আসলে ভাবিনি যে এতটা ঠান্ডা লাগবে, আমাদের কেউ বলেওনি, জানো, বলেছিল যে হালকা ঠান্ডা লাগবে। তাই এই ঠান্ডা থেকে বাঁচতে সবাই মিলে খাচ্ছি গরম গরম চা। চা খেয়ে আবার চলে আসলাম সেই পাইন বনে। এখানে কিছুক্ষণ সবার ভিডিও ফটো তুলে আমরা যাচ্ছি নিচের দিকে। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওপরে খাবারের কোনো ব্যবস্থা নেই, তাই বাধ্য হয়েই খিদেটাকে চেপে নিচে নেমে আসলাম। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, ভাতের হোটেল, সবাই পর্যটকেরা এখান থেকেই খায়। আমরাও এসে খাবার অর্ডার করে দিলাম। আর এখানে আজকে নিয়েছিলাম ভেজ থালি আর তার সাথে ডিমের অমলেট। আদার্স কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপর এর সামনে একটা মনস্ট্রি আছে, সেটা দেখতে যাব বলে খেয়ে দিয়ে বেরোলাম। এদিকে তো এক পেট ভর্তি ভাত খেয়েছি, তারপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আমার ছানাটাকে পুরো চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমরা উপরে উঠলাম, কিন্তু বিশ্বাস করবেন না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এত কষ্ট মানে বলে বোঝাতে পারবো না, সহ্য করতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। চারিদিকটা ভীষণ সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে আর উপরে গিয়ে দেখতে পারলাম না, ঠান্ডায় সবার মরে যাওয়ার মতো হাল। তাই নিচে নেমে আসলাম। গাড়িতে উঠেই এত ঘুমিয়েছি, খেয়াল নেই কখন আমরা পৌঁছে গেছি রিসর্টে। রুমে ঢুকেই আরেকজন ভীষণ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ওঠো, বলো, ডাকো তুমি। লাঞ্চটা যেহেতু অনেকটা বেলা করে করেছিলাম, তাই সন্ধ্যায় কোনো স্ন্যাক্স নিইনি, শুধু চা খেয়েছিলাম। এরপর চলে এসেছে রাতের খাবার। সকাল থেকে অনেক হেক্টিক শিডিউল গিয়েছিল আজ, তাই তাড়াহুড়ো করে আগে বাচ্চাগুলোকে খাইয়ে নিই, কারণ ওরা একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়লে আমাদের শান্তি, তারপর না হয় আমরা খাবো। আমাদের শেষ দিনের ডিনারে অনেক কিছু আয়োজন ছিল, ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্স ভেজ আর ডিমের কারি। অসাধারণ সব রান্না। আজকেই শেষ রাত, ছুটি, ঘোরা সব শেষ। আগামীকাল আমরা চলে যাব, তাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া পর্ব সারলাম। আবারও সময় হলে এইভাবেই বেরিয়ে পড়ব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ফেরার দিনের ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।